পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা। তো এখানে কি নিয়ে আলোচনা করা হয়? এখানে পদার্থ পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়। তো পদার্থবিজ্ঞানের কাজ হচ্ছে মূলত পরীক্ষা নিরীক্ষা করে কোনো একটা বিষয় সম্পর্কে একটা তত্ত্ব তৈরি করা এবং সেটা থেকে একটা সূত্র তৈরি করা এবং সেটা থেকে কোনো কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারা। তো পদার্থ এবং শক্তি নিয়ে এই পদার্থবিজ্ঞান কাজ করে। তাহলে যেহেতু বিজ্ঞানের একটি শাখা, এটি কেমন ধরনের শাখা? এটি হচ্ছে ভৌত বিজ্ঞানের একটি শাখা। কারণ বিজ্ঞানকে আমরা ভৌত আর জীববিজ্ঞান এই দুইটা ভাগে ভাগ করতে পারি। তো যেটা ভৌত বিজ্ঞান সেটার মধ্যে পড়বে যেমন রসায়ন বিজ্ঞান বা ভূতত্ত্ববিদ্যা বা জ্যোতির্বিদ্যা, সেই সাথে পদার্থবিদ্যা। তাহলে পদার্থবিজ্ঞানে আমরা আলোচনা করলাম পদার্থ এবং শক্তি নিয়ে, এবং এই পদার্থ এবং শক্তির পরস্পরের মধ্যে যে আন্তঃক্রিয়া ঘটে বা পদার্থ থেকে আমরা কিভাবে শক্তি সৃষ্টি করতে পারি, একটা শক্তি থেকে কি পদার্থ সৃষ্টি হলে সেটা কিভাবে হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পদার্থ এবং শক্তি কোথাও না কোথাও থাকতে হয়। তো যে স্থানে থাকে এবং যে কালে থাকে অর্থাৎ সময়, এই বিষয়গুলো নিয়েও পদার্থবিজ্ঞানে প্রচুর আলোচনা করা হয়। তাহলে পদার্থবিজ্ঞান মূলত অধ্যয়ন করে পদার্থ এবং শক্তি এবং তার মধ্যবর্তী অন্তঃক্রিয়া, এবং আমরা আরও যখন একটু জানব তখন দেখব যে সেখানে স্থান, কাল এ সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। আর এই পদার্থবিজ্ঞানটা, এটার নাম কোত্থেকে এসেছে বা এটা কত প্রাচীন কি, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানব। তো যদি আপনি এই পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে পাঠ্য বইটা সবসময় খুব মনোযোগ দিয়ে পড়বেন। আপনাকে কি শেখাতে চেয়েছে তারা, ওইখানে আপনার কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন যে আচ্ছা আমি এই বইয়ের মধ্যে এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছি না, বা পড়তে গিয়ে স্বাভাবিক যে বইয়ে যে সমস্ত কথা আলোচনা করা হয়েছে আলোচনাটা সংক্ষিপ্ত। এখানে যেমন পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে, স্থানকাল সম্পর্কে বলা হচ্ছে, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্থান কি বা কাল কি, এই সমস্ত জিনিস নিয়ে কিছুটা যদিও আমরা বলবো, তারপরও এরকম কোনো কিছু যদি থাকে তাহলে সেটা নিয়ে আপনারা আমাদের গ্রুপে প্রশ্ন করতে পারেন, আচ্ছা, অথবা আমাদের পেজে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে পদার্থ ও শক্তি, এই পদার্থ ও শক্তি আসলে কি করবে? একটা পদার্থ নিলাম আমি, একটা বস্তু, এই বস্তুটাকে আমার কি করতে হবে? যেহেতু এটা বিজ্ঞান, সেহেতু এই বস্তুটাকে নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার আগে এটাকে দেখতে হবে এটা কি, তার মানে হচ্ছে এটাকে পর্যবেক্ষণ করতে হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর কি তত্ত্ব দিব আমি জানি না কি একটা বস্তু নিয়ে আমি কি তত্ত্ব দিতে পারি, আমার কোন ধরনের ভাবনাকে আমি সূত্রে পরিণত করব, তাই না? তবে আমরা যাই করি না কেন আমাদের যদি সেটাকে পরীক্ষা করতে হয় এবং সেটাকে যদি আমরা সুসংবদ্ধভাবে লিখিত আকারে উপস্থাপন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমার পরিমাপ করতে হবে। যেমন আমি পরিমাপ করতে পারি যে এই বস্তুটা কতটুকু, এই বস্তুটার ভর কতটুকু, যেটা আমরা দৈনন্দিন জীবনে পরিমাপ করে থাকি। এই বস্তুটা এখানে কত সময় ধরে পড়ে আছে, এই বস্তুটার দৈর্ঘ্য কত, এই বস্তুটার প্রস্থ কত, উচ্চতা কত, আমরা সেটাকে জানতে চাইতে পারি। তাহলে এই সমস্ত জিনিস আমরা পরিমাপ করতে পারি। এই যে কি সমস্ত বিষয় পরিমাপ করা হয়, কি জিনিস পরিমাপ করা হয়, যেহেতু পরীক্ষণ সেহেতু আমাকে কিছু না কিছু পরিমাপ করতে হবে। তাহলে আমরা বাস্তব জগতে যা দেখি সেইগুলোর মধ্যে ভর পরিমাপ করা হয়, সময় পরিমাপ করা হয়, দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এগুলো দিয়ে কি পদার্থবিজ্ঞানের কিছু হবে? হ্যাঁ, এগুলো পদার্থবিজ্ঞানের কাজের জিনিস।
এখানে যেহেতু আমরা বললাম যে পরিমাপ করা হয়, কি করা হয়? ভর পরিমাপ করা হয় একটা বস্তুর সময় পরিমাপ করা হয়, একটা বস্তু থেকে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, আমরা সেই বস্তুটার তাপমাত্রা পরিমাপ করতে পারি, আরও কি পরিমাপ করতে পারি আমি বলছি। তো এই যে পরিমাপ করা যায় যে সমস্ত জিনিস একটা বস্তুর, সেটাকে আমরা একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে রাশি। তাহলে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায়, বস্তু জগৎ যেহেতু আমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, তাই আমরা বস্তু জগতের কথাটা বলছি আর কি। তো বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বলি। বইয়ে চমৎকার করে সংজ্ঞাটা লিখে দেওয়া আছে। আচ্ছা, তাহলে রাশি কতগুলো হতে পারে? এই যে আমরা ইতিমধ্যে শিখলাম ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, আরও কি পরিমাপ করতে পারি আমরা একটু দেখি। আমাদের দেখেছি আমরা বিদ্যুৎ প্রবাহিত হয়, তো বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে পারি আমরা। বিদ্যুৎ প্রবাহ এটা পরিমাপ করতে পারি। তারপরে আমরা পরিমাপ করতে পারি পদার্থের পরিমাণ, মানে একটা বস্তুর মধ্যে বা একটা পদার্থে কি পরিমাণের বস্তু রয়েছে, কতটুকু পরিমাণ রয়েছে তার। যেমন যদি বলা হয় যে এই বস্তুর যে কনস্টিটিউয়েন্ট যেটাকে বলে, এই বস্তু যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা কতগুলো আছে, কি পরিমাণে আছে, সেটা আমরা জানতে চাইতে পারি। হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ পরিমাপ করতে পারি আমরা। এরপরে একটা বস্তুর কি হতে পারে? একটা বস্তু আলো ছড়াতে পারে, বিকিরণ ছড়াতে পারে, সে প্রদীপ্ত হয়ে উঠতে পারে। হ্যাঁ, তাহলে এই বস্তুটার দীপন তীব্রতা পরিমাপ করতে পারি আমরা। এত কিছুর মধ্যে এই দীপন তীব্রতা বা পদার্থের পরিমাণ, এটা একটু অপরিচিত লাগতে পারে, কিন্তু আমরা ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ এগুলোর সাথে আশা করি পরিচিত। যদি তাই হয় তাহলে বিজ্ঞান, গণিত, এখানে একটা খুব চমৎকার বিষয় আছে, যেটা হচ্ছে প্রতীক। প্রতীক কেন চমৎকার? কারণ কে না চায় সুবিধা। ভরকে যদি আমি, এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, আমরা জানি যে ভর কেজিতে পরিমাপ করা হয়, যাই হোক, তো 5 কেজি ভরের একটা বস্তু। তো এই 5 কেজি যদি বলি বস্তুর ভর 5 কিলোগ্রাম, সেটা না বলে আমি m সমান 5 কিলোগ্রাম এটা বলতে পারি। এখন কেউ বলে যদি, আচ্ছা যেহেতু মানে এটা খুব সহজ হয়ে গেল না, যে প্রতীক হচ্ছে কি m, মানে ভরের প্রতীক হচ্ছে m, আমি কোনো বস্তুর ভরকে m প্রতীক দ্বারা প্রকাশ করলাম। m থাকলে আমি বুঝতে পারছি যে বস্তুর ভর হচ্ছে m। সেই সাথে আবার একক রয়েছে, একক দেখেও আমরা বুঝতে পারি এটা হচ্ছে আসলে ভরের কথা বলা হচ্ছে। তার মানে একক এবং প্রতীক এগুলো দিয়ে খুব সংক্ষেপে কোনো জিনিস লিখতে পারা যায়। এই জন্যেই এটা খুবই মানে সুবিধা আর কি লিখতে, অন্তত পক্ষে। তো হচ্ছে প্রতীক। তাহলে প্রতীক কি হবে? এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা বস্তু নিয়ে আমরা কথা বলছি, বস্তু তো অনেক থাকতে পারে, এরকম আরেকটা বস্তু হয়তো এখানে রয়েছে। তাহলে এই বস্তুটা কীরকম হবে? মানে এই বস্তুটার ভর যদি আমরা বলতে চাই, তাহলে এই বস্তু, ওই বস্তু এগুলো না বলে বস্তুর বিভিন্ন নাম থাকতে পারে। যেমন এই বস্তুটার নাম এ বস্তু যদি বলি, এ বস্তুটার নাম যদি বলি আমরা বি বস্তু, তাহলে এ বস্তুর ভর কত? এখানে হয়তো লেখা আছে 4 কিলোগ্রাম। তাহলে এ বস্তুর ভর যদি 4 কিলোগ্রাম হয়, তাহলে m আমি ছোট্ট করে নিচে একটা এ লিখে দিতে পারি। এতে বোঝায় যে এ বস্তুর ভর অর্থাৎ m a, মানে এটাকে কি আকারে লিখলাম? m a, এভাবে না লিখে আমি m এর নিচের দিকে লিখেছি, এটাকে বলে সাবস্ক্রিপ্ট।
আর ওপরের দিকে যখন আমরা লিখি, যেমন একটা জিনিসের স্কোয়ার দিই, তখন এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এটাকে আমরা কি করলাম, আমি এখানে একটু লিখি, আমার উচ্চারণে যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয়। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটা যেটা বলা হয় সেটা, এটা মানে মুখস্থ রাখতে হবে বা জেনে রাখতে হবে, এটা কিছু না, জেনে রাখা ভালো কীভাবে লিখতে হয়। তাহলে এই পদার্থবিজ্ঞানে আমাদের অনেকের হাতের লেখা অনেক সময় একটু বেখেয়ালি হয় আর কি, যে আমরা ঠিক মনোযোগ দিয়ে লিখি না, বা লিখতে লিখতে কোথায় লিখি, কোনটা কীভাবে, মানে অতটা খেয়াল করি না। কিন্তু পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের কোনো ক্ষেত্রে যেহেতু আমরা সিম্বলিক ওয়েতে কোনো না কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, যেমন 10-এর সাথে যদি আমি এভাবে 2 লিখি, তাহলে এটা 102 হয়ে যাবে। যেহেতু আমরা এটাকে স্কোয়ার বোঝাতে চাচ্ছি, সেহেতু 10-এর সাথে এটার ওপরের দিকে লিখতে হবে 2টা। তার মানে অ্যালাইনমেন্টের একটা জায়গা এখানে গুরুত্বপূর্ণ। তো লেখার সময় এগুলো একটু সতর্ক হয়ে লেখার অভ্যাসটা করা ভালো। পদার্থবিজ্ঞান পড়তে এসে দেখা গেল যে আমাদের এখন হাতের লেখা বা লেখার ধরনটা একটু বদলাতে হবে, সতর্ক থাকতে হবে লেখার জন্য। তো MA দিয়ে আমরা বস্তুটার ভর বলতে পারি 4 কেজি, 4 কিলোগ্রাম। এটাকে পার্থক্য করলাম। আর এটা বলতে পারি MB, 5 কিলোগ্রাম। এভাবে আমরা কার ভর কতটুকু সেটা বলতে পারি। এ বস্তু না হতে পারতো এটা একটা কাঠ, আমরা লিখতে পারতাম এভাবে। তো আচ্ছা, আসি তাহলে। যেহেতু আমরা বললাম যে পদার্থবিজ্ঞানে কি করা হয়, বস্তু এবং বস্তুর মধ্যবর্তী শক্তি, যেহেতু শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো আলোচনা করা হয়, সেগুলো কখন আসবে তার আগে আমরা যেহেতু পদার্থবিজ্ঞানে বললাম যে পরিমাপ করতে হয়, সেহেতু পরিমাপ করার জন্য কাকে পরিমাপ করব, যাকেই পরিমাপ করা যায় তাকেই পরিমাপ করব, এবং যাকে পরিমাপ করা যায় তাকে বলবো আমরা হচ্ছে রাশি। সেই রাশিগুলো কি হতে পারে, ভর হতে পারে, সময় হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, তাপমাত্রা হতে পারে, বৈদ্যুতিক প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। তো এই বিষয়গুলোকে আমরা একটা সিম্বল বা প্রতীক দিয়ে লিখতে পারি। যেমন ভরের প্রতীক আমি বললাম কি, ভরের প্রতীক হচ্ছে M। সময়কে আমরা T দিয়ে প্রকাশ করে থাকি, দৈর্ঘ্যকে আমরা সাধারণত বলি L, তাপমাত্রাকে আমরা বলি T, বিদ্যুৎ প্রবাহকে আমরা প্রকাশ করি I দিয়ে, পদার্থের পরিমাণকে আমরা প্রকাশ করি N দিয়ে, দীপন তীব্রতাকে আমরা প্রকাশ করি হচ্ছে J দিয়ে। তো এই সমস্ত রাশি, প্রত্যেকটা রাশি, এদেরকে যখন আমরা পরিমাপ করব, তখন এই পরিমাপকৃত রাশিগুলোর প্রতীক আমরা জেনে নেব কিসের সুবিধার্থে, লেখার সুবিধার্থে বা প্রকাশ করার সুবিধার্থে। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে ভরের একক রয়েছে, তার মানে সময়েরও একক থাকবে, অথবা যে কোনো রাশি, আমরা যে রাশিকেই পরিমাপ করি না কেন, সেই রাশিটারই একটা একক থাকবে। তাহলে সেই একক নিয়ে আমরা কথা বলবো, যে মানে আমাদের এই রাশিকে কি করতে হবে, একক দিয়ে প্রকাশ করতে হবে, তা না হলে ওই রাশিটা প্রকাশের কোনো মানে থাকবে না। যেমন আমি সংখ্যা শিখেছি, সংখ্যা যদি লিখি 5, তাহলে আমরা জানবো না যে 5। এখন 5 দিয়ে কি বোঝাচ্ছি সেটা জানবো না। কিন্তু যদি আমরা বলি যে আচ্ছা, আমি তো ভরের যে প্রতীক সেটাকে তো বলি M দিয়ে তো আমি বুঝি যে ভর, তাহলে আমি যদি লিখি M সমান 5, তাহলে কি আমি বুঝতে পারবো না যে M হচ্ছে 5? হ্যাঁ, বুঝতে পারবো, M সমান 5, তাহলে এককের প্রয়োজন হচ্ছে না। কিন্তু একটু চিন্তা করে দেখুন যে যদি আপনি M সমান 5 লিখেন, আর আপনার এই যে ভরটা, এটাতে 5 দিয়ে যে ভর বোঝাচ্ছে সেটাও আপনি নিশ্চিত হলেন, সমস্যা নাই। কিন্তু 5 কি হবে, এটা কি কিলোগ্রাম হবে, নাকি মিলিগ্রাম হবে, নাকি গ্রাম হবে, সেটা আমি কিভাবে বুঝতে পারবো? কারণ ভরের তো বিভিন্ন রকমের একক রয়েছে, সেই এককটা যদি আমরা স্পেসিফাই করে না দেই, তাহলে 5 দিয়ে আমার কোনো
আমি শুধু প্রতীক দিয়ে এটাকে পুরোপুরি প্রকাশ করতে পারছি না। যেমন সময়ের একক কি? সময়ের একক হচ্ছে t5 সেকেন্ড। হতে পারে সেটা 5 আওয়ার, তাই না? হতে পারে সেটা 5 আওয়ার, হতে পারে সেটা 5 ডেজ। সময়ের যে কোনো ইউনিট হতে পারে। তাহলে শুধুমাত্র প্রতীক দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারছি না। আমার কি প্রয়োজন হচ্ছে? আমার প্রয়োজন হচ্ছে একক। এইবার এই এককে যাওয়ার আগে সিস্টেমেটিক ওয়েতে আমরা একটা জিনিস এখানে বলে যাই, যে আমরা প্রথমে কি পড়লাম? পদার্থবিজ্ঞান কি। এরপরে কি পড়লাম? প্রথমে পড়লাম হচ্ছে পদার্থবিজ্ঞান কি। এরপরে কি পড়লাম? এরপরে পড়লাম পরিমাপ। আচ্ছা, পরিমাপ তাহলে কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুকে পরিমাপ করা, অর্থাৎ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা বলবো পরিমাপ। পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। পরিমাণ, যেমন এখানে কতটুকু ভর রয়েছে আমরা নির্ণয় করলাম, 5 কিলোগ্রাম ভর রয়েছে। তার মানে আমরা ওইটার পরিমাণ নির্ণয় করলাম, কি পরিমাণে আছে, কি পরিমাণ ভর আছে, হ্যাঁ, বা কি পরিমাণ সময় অতিবাহিত হয়েছে, কতটুকু পরিমাণ দৈর্ঘ্য অতিক্রান্ত হয়েছে, কি পরিমাণ তাপ একটা বস্তুর রয়েছে, বা একটা বস্তুতে কি পরিমাণ তাপের অভাব হয়েছে, আমাদের শরীরের তাপমাত্রা কি পরিমাণ বেড়েছে বা কি পরিমাণ কমেছে, কতটুকু কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই সব কিছু কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, সেটা হচ্ছে পরিমাপ। আচ্ছা, তাহলে পরিমাপ আমরা কাকে করছি? পরিমাপ করছি আমরা যাকে, তাকে বলছি আমরা রাশি। যাকে আমরা পরিমাপ করতে পারছি তাকে বলছি রাশি। রাশি তাহলে কি? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে বা বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলছি। এইবার এই রাশি কীরকম হতে পারে? আচ্ছা, রাশি দুই ধরনের হতে পারে। রাশি হতে পারে মৌলিক, আর রাশি হতে পারে লব্ধ। জিনিসটা কেমন? যেহেতু রাশি পরিমাপ করছি, তাহলে রাশি পরিমাপ করতে গিয়ে আমরা আর কি পরিমাপ করতে পারি? দ্রুতি, কতটুকু দ্রুত আমরা হাঁটতে পারি, তাই না? যদি একজন ব্যক্তির হাঁটার কথা বলি, তাহলে সেই ব্যক্তিটা কত দ্রুত হাঁটতে পারে সেটা আমরা জিজ্ঞেস করতে পারি, বা সে কত আস্তে হাঁটছে। আস্তে হাঁটা আর দ্রুত হাঁটার মধ্যে পার্থক্য কী? যে রাস্তাটা একটা জায়গা থেকে হেঁটে আরেকটা জায়গায় একজন মানুষ যাচ্ছে, তো সে দ্রুত যাচ্ছে নাকি আস্তে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি, সেটা আমরা পরিমাপও করতে পারি। সে যদি দ্রুত যায় তাহলে কি হবে? সে যে দূরত্বটা যাচ্ছে বা যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে, সেই দৈর্ঘ্যটা কত অল্প সময়ে অতিক্রম করছে, তাই না? যদি 10 মিটার দৈর্ঘ্য সে 2 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার দ্রুতি কত হবে? ধরলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কি সেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু যদি সে এই পুরো রাস্তাটা এল দৈর্ঘ্যটা কি করতে পারে? 1 সেকেন্ডে যেতে পারে, তাহলে তার বেগ বা দ্রুতি বেড়ে যাবে। তাহলে আমরা কি করব? 10কে 2-এর জায়গায় কাকে দিয়ে ভাগ করব? 1 দিয়ে ভাগ করব। তার মানে আমরা লিখব 10 ভাগ 1। তাহলে কত পাবো আমি? 10। তাহলে দ্রুতি কত হবে? 10 মিটার পার সেকেন্ড। আর এখানে যখন 2 সেকেন্ড সময় লাগলো তখন দ্রুতি কত হচ্ছিল? 5 মিটার পার সেকেন্ড। যখন সময় কম লাগবে, কম সময়ে সে যত বেশি দূরত্ব অতিক্রম করবে তার দ্রুতি তত বেশি। তার মানে দ্রুতি যদি আমরা একটা রাশি হিসেবে ধরি, তাহলে সেই দ্রুতি রাশিটাকে পরিমাপ করার জন্য আমাকে কয়টা জিনিস পরিমাপ করতে হচ্ছে?
দুইটা জিনিস পরিমাপ করতে হচ্ছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে সময়। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে কি যে একটা রাশি সেটা কি হতে পারে, দুটো ভিন্ন রাশির সমন্বয়ে আসতে পারে। তো যখন আমরা এক বা একাধিক রাশির সমন্বয়ে, এক রাশি হলে সেটা হচ্ছে মৌলিক রাশি, আর যখন একাধিক রাশির সমন্বয়ে কোনো রাশি হবে, যেমন আমরা বেগের কথা বললাম বা দ্রুতির কথা বললাম, সেটা হচ্ছে তখন লব্ধ রাশি হবে। কয়েকটি লব্ধ রাশি নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে কি হচ্ছে, মৌলিক রাশি মানে হচ্ছে কি একটি মাত্র রাশি, একটি মাত্র রাশি পরিমাপ করলে সেটা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে কি, যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভর করে, অর্থাৎ কয়েকটি মৌলিক রাশি একাধিক মৌলিক রাশি থেকে নির্ণয় করা হয়, সেটাকে আমরা কি বলবো, লব্ধ রাশি। দুটো রাশি ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে লব্ধ। পার্থক্য কিছুই না, পার্থক্য হচ্ছে যে রাশিটার আমি যদি বলি যে একক একটা মাত্র থাকবে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, 5 মিটার দৈর্ঘ্য অতিক্রম করলাম, সময় তার একক সেকেন্ড, তাহলে দ্রুতির একক কি হবে, ভি। এটার একক হবে, যেহেতু আমরা স্পিড বলেছি সেহেতু আমরা এস লিখি, পরে ভি লিখবো, এটা কনফিউশন তৈরি করতে পারে। এস দ্রুতি, দ্রুতি মানে কি, দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাহলে এখানে কি হচ্ছে, 5 মিটার ওভার 5 সেকেন্ড, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির এককটা কি হচ্ছে, দুইটা ভিন্ন ভিন্ন একক। এখানে কয়টা একক পাচ্ছি, দুইটা আলাদা একক পাচ্ছি। তার মানে আমি এটাকে বলবো লব্ধ রাশি। তার মানে স্পিডটার ইউনিটটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা লব্ধ রাশি। এটা চেনার একটা উপায় বললাম। আচ্ছা, তার মানে মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, কিন্তু লব্ধ রাশি অন্যান্য মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হয়, অর্থাৎ অন্যান্য মৌলিক রাশির উপরে নির্ভর করে। এককের কতগুলো সিস্টেম রয়েছে, যেমন এসআই, যেটা বলে এমকেএস সিস্টেম, এটা পরবর্তীতে এসআই হয়েছে, মিটার কিলোগ্রাম সেকেন্ড এমকেএস, এটাতে পরিমাপ করতে পারি। অথবা সিজিএস সিস্টেম, যেটাতে আমরা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এটাতে পরিমাপ করতে পারি, হতে পারে, কোনো সমস্যা নেই। তবে একটার সাথে আর একটা যখন আমরা তুলনা করব, তখন যাতে একই সিস্টেম অফ ইউনিটে আমরা থাকি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো এটা আমরা আমাদের গাণিতিক সমাধানগুলো করতে করতে বুঝতে পারবো। তো আমরা দেখি তাহলে এসআই সিস্টেমে কি হচ্ছে, আমাদের কার একক কীরকম। তো এবার আমরা যেহেতু রাশির কথা বললাম, সেই রাশিগুলোর এই যে এখানে যেহেতু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাশি, এই প্রত্যেকটা রাশি হচ্ছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি শুধুমাত্র 7টি রয়েছে, আর বাদবাকি যে সমস্ত রাশি রয়েছে সেগুলো হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি কয়টি রয়েছে সেটি আমি জানি না, অনেকগুলো লব্ধ রাশি পাবেন আপনি। তো এবার 7টি যে মৌলিক রাশি রয়েছে, সেই 7টি মৌলিক রাশি আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি: ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এবং এদের প্রতীকগুলোও লিখেছি। তো এদের এককগুলো কি হবে, এককগুলোকে আমরা একটু বলি। যেমন ভর, আমি কোনো একটা কিছু লিখে দিচ্ছি সাথে, যেমন 5 কিলোগ্রাম, এটা হচ্ছে ভরের একক ইউনিট। এই কিলোগ্রামটি কার সমান,
কতটুকু মানে 1 কিলোগ্রাম? এই 3.9 সেন্টিমিটারের একটা সিলিন্ডার ছিল, মানে এরকম একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার এরকম, যেটার ব্যাসার্ধ নাকি 3.9 সেন্টিমিটার, 3.9 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 3.9 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার। সেই সিলিন্ডারের ভর হচ্ছে 5 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সরি। তো ওই রকম 5 কিলোগ্রাম হচ্ছে আমার ভর, এখানে এম দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে এখানে 1 কিলোগ্রাম হচ্ছে এই সিলিন্ডারটির ভর। তখন প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সিলিন্ডারটা কিসের তৈরি? যদি মাটির সিলিন্ডার হয় তাহলে তো এটার ভর কেমন হবে? একরকম হবে। যদি এটা একটা পাথরের সিলিন্ডার হয়, ভর একরকম হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আসলে প্লাটিনাম এই সমস্ত জিনিসের সাথে সম্ভবত আপনারা পরিচিত 8ম শ্রেণীর বিজ্ঞান বই থেকে। ইরিডিয়াম এটাকে মিশিয়ে সম্ভবত 90% আর 10% মেশানো হয়, মিশিয়ে এই সিলিন্ডারটা তৈরি করা হয়েছে। এটাকে বলা হচ্ছে সংকর, মানে একটার সাথে একটা মিশালে সেটাকে বলে সংকর বা অ্যালয়। তো এটা সংকর করে এরকম একটা জিনিস রাখা হয়েছে, সেটা দিয়ে আমরা হচ্ছে সবাই পরিমাপ করি, এটার সাথে মেলাই, এটার সাথে মিলিয়ে আনি। যেমন আমার কি হতে পারে যে আমাদের বাটখারা যেটা আমরা দেখি 1 কিলোগ্রামের যে বাটখারাটা রয়েছে, সেটা এক একটা দোকানের বাটখারা এক এক রকম। কারোটা অনেক বেশি ময়লা, কারোটা একটু ক্ষয় হয়ে গিয়েছে, কারোটা একটু মনে হয় যে মানে বেশি পুরনো, মরচে পড়ে গেছে, হ্যাঁ, মরচে উঠে তারপরে হচ্ছে আর একটু হালকা হয়ে গিয়েছে, এরকম হতে পারে। তো এই বাটখারাগুলো নিয়মিত এই যে বিএসটিআই বলে একটা সংস্থা আছে আমাদের বাংলাদেশে, বিএসটিআই, এখানে পরীক্ষা করানো উচিত এবং পরীক্ষার কিছু নীতিমালা আছে যে বাটখারাগুলো নিয়মিত আপডেটেড করার দরকার। তো এরা কি করে, এরা হচ্ছে আবার ওই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটের কাছ থেকে করে যে ওই বাটখারাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন বাটখারা এনে এগুলোর সাথে পরিমাপ করে আবার নতুন করে দোকানদারদের কাছে দিয়ে দেয়। তো এভাবে হয়। তো এটা হলো। তো এইটাই কেন আমরা গ্রহণ করলাম সবাই মিলে, সেটা হচ্ছে আপনারা যখন বিজ্ঞানের ইতিহাস পড়বেন তখন এই জিনিসগুলো সম্পর্কে জানবেন। তো প্রথমেই আমরা যেহেতু পদার্থবিজ্ঞান পড়ছি, আমাদের একটা সিলেবাস কমপ্লিট করতে হবে। আমাদের এত কিছু নিয়ে প্রশ্ন করা ঠিক আছে, সময় পেলে আপনারা প্রশ্ন করবেন এবং আস্তে আস্তে জানার চেষ্টা করবেন। ছোটো ছোটো আর্টিকেল আছে, এগুলো সময় পেলে পড়বেন। এভাবে আপনারা একটু একটু জানতে থাকবেন। সেটা আপনার সময়ের উপর নির্ভর করছে, যেহেতু একটা সাবজেক্ট না, আপনার অনেকগুলো বিষয় নিয়ে পড়ালেখা করতে হবে, সেহেতু বুঝে শুনে আপনি আগাবেন। আচ্ছা, এরপরে সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করছি, বললাম 5 সেকেন্ডস। তাহলে সেকেন্ড হচ্ছে সময়ের একক। এরপরে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে, তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি 5 কেলভিন। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে I equal to say 5 অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণ N equal to say 5 মোল। দীপন তীব্রতা এটার একক হচ্ছে 5 CD বা ক্যান্ডেলা। এটাকে পড়া হয় হচ্ছে ক্যান্ডেলা। এই এককগুলো কিভাবে এলো সেগুলোর একটু ছোট ছোট আলোচনা এখানে আছে, যে কোনটাকে কার সাথে তুলনা করে এককগুলোকে তৈরি করা হয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে এই জিনিসগুলো এতটুকু জানলেই চলবে। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এটা মুছে ফেলি। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম পদার্থবিজ্ঞান কি করে, যেহেতু সেটা বিজ্ঞান, সেটা বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করে, পরিমাপ করে, সেখান থেকে তত্ত্ব উপস্থাপন করে এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকমের সূত্র পেয়ে থাকি।
এখানে মৌলিক রাশি রয়েছে। মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হচ্ছে 7টি। ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। এটাকে ইন্টারেস্টিংলি আরেকটাভাবেও লেখা যায়, সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আই, জে, কে, এল, এম, এন, টি, 7টি লিখতে হবে তো। আই, জে, কে, এল, এম, এন 6টি, আরেকটা হচ্ছে টি 7টি। এগুলো যেমন আই হচ্ছে কোথায়? আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, এটা আছে আই, বিদ্যুৎ প্রবাহ। জে হচ্ছে দীপন তীব্রতা। কে আসলে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় মেনলি, এটার মাত্রাকে। তো কে হচ্ছে এই যে তাপমাত্রা, এল হচ্ছে লেংথ, এম হচ্ছে ম্যাস, এন হচ্ছে পদার্থের পরিমাণ, আর টি হচ্ছে টাইম। আই, জে, কে, এল, এম, এন, টি, এগুলোর মধ্যেই সবগুলো মৌলিক রাশি রয়েছে। আচ্ছা, তো একটু আগে আমরা একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে দৈর্ঘ্যকে আমরা মিটারে প্রকাশ করি, কিন্তু আপনি যদি চাইলে সেটাকে কিলোমিটারেও প্রকাশ করতে পারেন অথবা সেন্টিমিটারেও প্রকাশ করতে পারেন। দৈর্ঘ্যকে চাইলে কিলোমিটারেও প্রকাশ করা যাচ্ছিল, সেন্টিমিটারেও প্রকাশ করা যাচ্ছিল। তাহলে দৈর্ঘ্যের এককটা হচ্ছে কি? কোনো কিছুর দৈর্ঘ্য এল সমান হচ্ছে, আমরা ধরে নিলাম, অনেক সময় 5 লিখেছি, এখন 10 কিলোমিটার। তাহলে এই কেটা কি? কেটা হচ্ছে 10 ইন্টু কিলো, অর্থাৎ 10⁻³ মিটার। তাহলে এই যে কিলোটা আমরা লিখলাম, অথবা একটা বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সেন্টিটা কি? সেন্টি হচ্ছে -2 মিটার, অর্থাৎ মিটারটা হচ্ছে আমার একক, এর সাথে যেটা থাকছে মিটার এককের সাথে, সেটাকে আমরা বলছি সাফিক্স, অথবা এটার আরেকটা নাম হচ্ছে উপসর্গ, আবার এটাকে কেউ কেউ বলে থাকেন গুণিতক। সাফিক্স, উপসর্গ বা গুণিতক। তো এই বিষয়গুলো কিভাবে কাজ করে? যেমন আমি যদি কোনো একটা সংখ্যা লিখতে যাই, যেমন 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 3 ইন্টু 10⁻⁹ মিটার। তো এটা একটা খুব ক্ষুদ্র নাম্বার। এই নাম্বারটা কি কোনো সময় কাজে লাগে? আপনারা যারা মোবাইল ফোন কিনতে যাবেন, দেখবেন যে আপনাদের যে প্রসেসর এইটার স্কেল দেয়া আছে, এটা কত ন্যানোমিটার প্রসেসরটা। তখন দেখবেন এটা 3 ন্যানোমিটার বা 4 ন্যানোমিটার, এটার আর্কিটেকচারটা এরকম। অথবা কারোটা 6 থাকে, কারো 12 থাকে বা 16 থাকে। যত কম ন্যানোমিটার থাকে ওইটা তত বেশি এফিশিয়েন্ট হয় আর কি প্রসেসরগুলো। তো আমি কি করলাম, এটাকে ন্যানোমিটার লিখলাম। তার মানে আমি এই যে সংখ্যাটা যেটা আমার প্রয়োজন হয়, মোবাইল ফোন যেহেতু একটা প্রচুর মোবাইল ফোন মানুষ বানাচ্ছে, মানুষ কিনছে, সেজন্য মানুষকে বানাতে হচ্ছে, ইঞ্জিনিয়ারদেরকে। তাহলে তারা কি করছেন, এই যে হিসাবটা তাদের প্রয়োজন হচ্ছে, তো এটা বারবার লিখতে হচ্ছে। তো বারবার লিখতে গিয়ে এটাকে তারা কি করে ফেলেছে, কন্ট্রাক্ট করে ফেলেছে। এইটাকে তারা এই প্রিফিক্স দিয়ে লিখতে পারছে 3nm, মানে হচ্ছে এটা ন্যানোমিটার। তাহলে এন এর মানটা কত? এন এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁹। তো এইরকম করে আমাদের প্রয়োজন এবং সুবিধার জন্য এই প্রিফিক্সগুলোকে ব্যবহার করা হয়। তাহলে আমরা এটা কি পড়ছি? এটা পড়ছি হচ্ছে প্রিফিক্স বা উপসর্গ। প্রিফিক্স বা উপসর্গ। আচ্ছা, এটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গটাকে এই যে বিচ্ছিন্নভাবে আমরা পড়লাম, বিচ্ছিন্নভাবে পড়ে মনে রাখার দরকার নাই। এটাকে মনে রাখার জন্য একটা তালিকা দেওয়া হয়েছে বইয়ে।
এই তালিকাটা মুখস্থ করে ফেলতে হবে। কীরকম তালিকাটার স্ট্রাকচারটা আমি একটু বলি, তারপরে এটা আমরা দেখব। আমরা কি বললাম? কিলোমিটার, তাই তো? তো আরও অনেক কিছু আছে, যেমন ওকে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। আপাতত এই পর্যন্ত থাক। এখানে কি ডেকা মানে হচ্ছে 10⁻1, হেক্টো মানে 10⁻2, কিলো মানে 10⁻3। এভাবে 1 2 3 আসার পরে মেগা হচ্ছে 10⁻6, গিগা হচ্ছে 10⁻9, অর্থাৎ 3 3 করে বাড়ছে। টেরা হচ্ছে 10⁻12, পেটা হচ্ছে 10⁻15, এক্সা হচ্ছে 10⁻18। তো এই জিনিসগুলোকে আমরা বুঝলাম যে এটা ডেকা, ডিএ দিয়ে এটাকে প্রকাশ করা হচ্ছে, এটা সিম্বলটা হচ্ছে ডিএ। হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। তো এটার কি হচ্ছে 1 2 3, এরপরে হচ্ছে 6 9 12 15 18। তো এইটাকে মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে জাস্ট কয়েক মিনিট সময় লাগে এটাকে একবারে মুখস্থ করে রাখা। এটা থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে এবং এটাকে দেখে বের করার চেয়ে একটু 2-3 মিনিট সময় দিয়ে মুখস্থ করে ফেলাটা ভালো, যেহেতু এটা কাজে লাগে বিভিন্ন সময়ে। তো এটা কীভাবে মুখস্থ করা যায়? এটা কীভাবে মুখস্থ করা যায়? মুখস্থ করার জন্য এটাকে 4টা ভাগ করে ফেলি আমি, 4টা। এইবারে যদি আমি এক নিঃশ্বাসে 4টা করে 8টা বলে ফেলার অভ্যাস করতে পারি, তাহলে মাঝখান থেকে কোনো কিছু ছুটে যাবে না। আর নিয়মটা তো জানাই আছে, সেটা কি 1 2 3 6 9 12 15 18। 1 আসবে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, এরপরে 3 আসার পরে 3 3 করে বাড়তে থাকবে। সিস্টেমটা হচ্ছে এরকম। তাহলে 4টা আমি মুখস্থ করে বলতে পারি: ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এটা একটা আপনাদের জন্য কি হতে পারে? টাং টুইস্টার হতে পারে। জানি না বানানটা ভুল লিখলাম কিনা। টাং টুইস্টার হতে পারে যে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। আর আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে ডেকাতে আমি দুইটা সিম্বল ইউজ করেছি। এরপরে হচ্ছে আমি কি করেছি, হেক্টো, কিলো, এই 3টা জিনিস স্মল লেটার, আর বাকিগুলো ক্যাপিটাল লেটার, অ্যালফাবেটগুলো ক্যাপিটাল। আচ্ছা, তাহলে কি করতে পারে? টাং টুইস্টারটা হচ্ছে কি, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এটা যে যত দ্রুত বলতে পারেন। এটা নিয়ে আপনারা যদি বন্ধুদের সাথে কয়েকবার একটু প্র্যাকটিস করেন, তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরেকটা উপসর্গ, আরেকটা সিরিয়াল, এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ উপসর্গ হচ্ছে, মানে যেগুলো হচ্ছে আমাদের ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে প্রয়োজন হবে। এখানে অনেক বড় দৈর্ঘ্য 10⁻18 পর্যন্ত পরিমাপ করছি, 24 পর্যন্ত আছে এখন পর্যন্ত। আচ্ছা, এবার হচ্ছে উপসর্গ কি হলো আমি লিখি। ডেকা, হেক্টো, কিলো লিখেছি, এবার লিখব ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো। ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। তাহলে কি হচ্ছে 10⁻⁻1, 10⁻⁻2, 10⁻⁻3, 10⁻⁻6। সেম রুলসটা সেম, শুধুমাত্র নেগেটিভ সাইন এখানে আসবে। 10⁻⁹, পিকো ইজ 10⁻12, ফেমটো 10⁻15, অটো 10⁻18। তো এটাকেও আপনারা টাং টুইস্টার বানিয়ে ফেলুন। ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। এতটুকু মনে থাকলে পরবর্তীতে এটা করা যাবে। তো এই প্র্যাকটিসটা করার পরে
আমাদের কিছু প্রশ্ন হয় এখান থেকে মাঝে মধ্যে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়ও এই প্রশ্নগুলো হয়, যেমন 10 to the power 12, 10 to the power minus 10, 10 to the power 9 and 10 to the power minus 12। এদের মধ্যে কোনটি পিকো? কোনটি পিকো? তো আনসারটা কি হবে? পিকো বলতে হচ্ছে যে আমরা এই উপসর্গের মধ্যে জানি সেটা হচ্ছে 10 to the power minus 12, এটা হচ্ছে পিকো। তার মানে আনসারটা হবে হচ্ছে 10 to the power minus 12। তো এই সেট থেকে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেখব, অর্থাৎ প্রবলেম সলভ করব, এক্সাম্পল প্রবলেম। তো ততক্ষণে আপনারা এই উপসর্গগুলোকে মুখস্থ করে ফেলেন।